লক্ষ্য করেছেন আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপরে এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআর-এর কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআর-এর দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে দু একটা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38 কোটি টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরও উচ্চবিলাসী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাজেট দর্শনের ব্যাপারে সরকারি বাজেট ও জামাতের ছায়া বাজেটের মধ্যে কেবল সংখ্যার পার্থক্য নয়, বরং অর্থনৈতিক দর্শন ও বাস্তবায়ন কৌশলও বড় ধরনের বৈপরীত্য আছে। তার মধ্যে একটা, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে অর্থ বছরের পরিবর্তনের প্রস্তাব আমাদের আমিরে জামাত রেখেছেন। এই ফিসক্যাল ইয়ারকে জুলাই জুন অর্থ বছর যেটা ছিল, এটা পাল্টে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ক্যালেন্ডার ইয়ারে চলে আসতে হবে। কর আদায় পদ্ধতি এবং করদাতাদের স্বস্তির জন্য গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব সেই 3,75,000 টাকার আয়কে কর সীমার মধ্যে রেখেছেন, আর আমরা জামাত ইসলামী বলেছি 4,50,000 টাকাকে আয়ের কর সীমা পর্যন্ত নেওয়া। পরবর্তী বছরে আমরা 5 লাখ টাকা করে আমরা করযোগ্য আয়ের সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। ব্যয়ের অগ্রাধিকার ও খাতভিত্তিক বরাদ্দ আমরা সেখানে ডিটেলস বলেছি। করমুক্ত আর কি, করমুক্ত আয়ের সীমা। তো আমি কথা আর বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই যে জামাত ইসলামের ছায়া বাজেটটা মূলত একটা জনকল্যাণমুখী সংস্কারপন্থী রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটা কম ঘাটতি এবং কম বৈদেশিক ঋণ নির্ভর। তো এর মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি এই অধিবেশনে বাজেটের আলোচনার সুযোগ দিয়ে বিরোধী দলের যে সমস্ত বাজেটের সুযোগ থাকবে, কাটমাশন থাকবে, বাজেট আলোচনা থাকবে, বিভিন্ন প্রস্তাবনার সংশোধন গ্রহণ করে সরকার যদি সেই বাজেট প্রস্তাবনাকে সংশোধন করে, এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য এক্ষুনি শুরু করেছে, অনেকগুলো ব্যাংক 5টা ব্যাংকে মার্জ করে দিয়েছে, ব্যাংক রেগুলেশন আইন করে লুটপাট করে কালো টাকা বিদেশে অর্থ পাচার করা, জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। যে ঠিক আছে, এস আলম সাহেব লুটপাট করে খেয়েছে, তো আমরাও এখন এস আলমের ঘাড়ে ভর করে তার এই ইসলামী ব্যাংকটা প্রায় 80% শেয়ার বোধহয় সে জোর দখল করে তার দখলে রাখছে। এইটাকে আমাদের আমিরে জামাত পার্লামেন্টে বক্তব্যে দাবি করেছেন, যার শেয়ার জোর করে অন্যায়ভাবে নেওয়া হয়েছে যে মূল্যে, সেই মূল্যেই সেই শেয়ারগুলো তাদের কাছে ফেরত দেওয়া হোক, এবং অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান এমডিকে বদল করে এস আলমের পছন্দ মতো চেয়ারম্যান এমডি নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ব্যাংক কাঠামো এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমিরে জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে এদেশের অর্থনীতি মিশে যাবে, বেকারত্ব দূর হবে না, কর্মসংস্থান হবে না,
আমরা একটা কঠিন সংকটে পড়ব। সেজন্য সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সরকারের কাছে দাবি জানাই যে কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। এগুলো থেকে মুক্ত করে একটা জনমুখী জনবান্ধব বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করে রেওয়াজ অনুযায়ী 30শে জুন বাজেট পাস হয়। তার আগে পার্লামেন্টে সে সুযোগটা দিয়ে সরকার এখানেও যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না। তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। সরকারের কাছে সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীর অফিসিয়াল বাজেট প্রতিক্রিয়া আমি সংক্ষেপে শেষ করলাম।